হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট ইউটিউব চ্যানেল। আজকে 26 ফেব্রুয়ারি এবং আমরা ঠিক সকাল 7:15 আবার এসে গেছি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা নতুন ক্লাস নিয়ে। তো আমরা যেরকমভাবে প্রশ্ন উত্তরের আকারে আলোচনা করছিলাম, প্রশ্ন উত্তর অ্যান্ড তারপরে আমাদের ডেসক্রিপটিভ ওয়েতে আমাদের আলোচনা, তো সেভাবেই কিন্তু আমাদের আলোচনাটা এগোবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের স্ক্রিনে, যার উত্তর তোমরা দেবার চেষ্টা করবে। তার পাশাপাশি আমি কিন্তু তারপরে আমি উত্তরটা তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, চলো শুরু করছি। প্রথমেই যেটা রয়েছে একটা নিউজ, সেটা হলো ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট। একটা সামিটের কথা বলা হয়েছে বা একটা সম্মেলনের কথা বলা হয়েছে। তো সেই সামিটের শর্ট ফর্ম যদি আমরা দেখি, তাহলে সেটার নাম রাখা হয়েছে ওয়েবস। ঠিক আছে, ওয়েবস। তো এইটা কোন মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে, এটাই আমাদের কোয়েশ্চেন। বাণিজ্য শিল্প মন্ত্রণালয়, নাকি অর্থ মন্ত্রণালয়, নাকি তথ্য সম্প্রচার, নাকি সংস্কৃতি মন্ত্রণালয়? তোমরা বলো, উত্তর করার চেষ্টা করো, দেন আমি তোমাদেরকে বলে দেবো। ওকে, বলো। এই বি সি ডি কোন অপশনের মধ্যে কোনটা তোমাদের এই নামটা দেখে, এই বিষয়টা দেখে মনে হচ্ছে যে আমাদের সঠিক উত্তর হতে পারে? ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল, ঠিক আছে, এবং এন্টারটেনমেন্ট, তিনটেই থাকছে। অডিও ভিজুয়াল একটা এফেক্ট থাকছে, তার সঙ্গে এন্টারটেনমেন্টও হচ্ছে। এই ধরনের বিষয় আমাদের কোন মন্ত্রণালয়ের সঙ্গে যেতে পারে? একটু কমন সেন্স লাগিয়ে প্রশ্নের উত্তরটা ভাবলেই কিন্তু আমরা পেয়ে যাব। নাম্বার সি বা নাম্বার 3 নম্বর, তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়। তাই তো, সম্প্রসারের কথাই এখানে বলা হচ্ছে, অডিও ভিজুয়াল। বোঝা গেল? চলো বিষয়টি কি একটু আমরা দেখে নিই। এক্সআর বা এক্সটেন্ডেড রিয়েলিটি, এটা এক্সআর এর ফুল ফর্ম কি? এক্সটেন্ডেড রিয়েলিটি। এইটার ক্রিয়েটর হ্যাকাথনটি ভারত সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে, এই ওয়েবস 2024, এইটার সহযোগিতায় ওয়েব ল্যাবস বলে একটা প্রতিষ্ঠান রয়েছে, তাদের দ্বারা আয়োজিত হয়। ঠিক আছে, তাহলে ওয়েব ল্যাবস এবং ভারত সরকারের এই তথ্য সম্প্রচার যে মন্ত্রণালয়, তাদের যে ওয়েবস 2025, এদের দুজনের সহায়তাতেই কিন্তু এই বিষয়টি বা ঘটে থাকছে। ঠিক আছে, তো এই সম্মেলনটি বা এই সামিটটি ঘটেছে। ঠিক আছে, তো দেখো, এটা বেসিক্যালি হ্যাকাথন মানে কি? হ্যাকাথন মানে অনেকেরই কনফিউশন তৈরি হতে পারে। আমি জাস্ট এক লাইনে বলে দিচ্ছি, হ্যাকাথন মানে হচ্ছে, ধরো একটা আইডিয়া দেওয়া হলো, বা একটা আইডিয়ার ওপরে অনেক মানুষ অনেকে মিলে বসে সে আইডিয়ার উপরে যখন বিচার বিশ্লেষণ করছে, কাজ করছে, নিজেদের ওপিনিয়ন লাগাচ্ছে এবং সেই আইডিয়াটাকে বাস্তবায়িত করছে, রিয়েলে নিয়ে আসছে, তখন সেই পুরো প্রসেসটাকে বলা হয় কি? হ্যাকাথন। ঠিক আছে, কোন একটা আইডিয়া এলো, সেই আইডিয়াটাকে ঘিরে অনেকে মিলে বসে একটা কিছু নতুন আহ, একটা কিছু নিয়ে এলো, নতুন একটা কিছু উপস্থাপিত করলো, নতুন ভাবে একটা কিছু প্রেজেন্ট করা হলো, সেই পুরো প্রসেসটার নাম হলো হ্যাকাথন। ঠিক আছে, তো ওয়েবস 2025-এর লক্ষ্য ছিল কি? না, লক্ষ্য হচ্ছে মিডিয়া এবং বিনোদন শিল্প, আমাদের যে এন্টারটেইনিং জগৎ রয়েছে, সেখানে নতুন নতুন ধারণা বা তাদেরকে সহযোগিতা করা এবং সেখানে নতুন কিছু উদ্ভাবনের কথা ভাবা, এইগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটা ফোকাসের জায়গা এই সামিটে। ঠিক আছে, কেমন করে আরো অডিয়েন্সকে ক্যাচ করা যায়, আরো ট্রাফিক জেনারেট করা যায়, আরো মানুষজনকে এই এন্টারটেনমেন্টের জগতে বা এই মিডিয়ার জগতে এনগেজ করা যায়, নতুন নতুন কি কি আর পদক্ষেপ নেওয়া যেতে পারে, এই ধরনের চিন্তা ভাবনাগুলোর জন্যই এই সামিটটা আয়োজন করা হয়েছে, যেখানে দেশ বিদেশ থেকে প্রচুর এরকম শিল্পীরা এসেছেন এবং তারা এসে কিন্তু তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা, গবেষণা এবং সবকিছুর মাধ্যমে যে পুরো এই হ্যাকাথন প্রসেসটি ঘটেছে, তার মাধ্যমেই কিন্তু এই পুরো বিষয়টাই কিন্তু এই সম্মেলনটিতে ঘটেছে। ঠিক আছে, তো এটাই হলো বিষয়। তো এখানে আমাদের প্রশ্ন আসতে পারে কি না, এটা কাদের কাদের সহযোগিতায় ঘটেছে? তাহলে একটা হবে আমাদের ওয়েব ল্যাবস, আরেকটা হবে আমাদের ভারত সরকারের দ্বারা ওয়েবস। ঠিক আছে, এই দুজনের সহায়তাতে কিন্তু এই হ্যাকাথনটি ঘটেছে এবং এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। জাস্ট এই দুটো প্রশ্ন আমাদেরকে
এইখান থেকে আসতে পারে। ভারত মণ্ডপম নিউ দিল্লিতে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছে, তোমরা সকলেই দেখতে পাচ্ছ পোস্টারে। ঠিক আছে, এবং এটা কোন দিন থেকে কোন দিন অবধি ঘটে গেছে, 5ই ফেব্রুয়ারি থেকে 9ই ফেব্রুয়ারি অবধি কিন্তু এই হ্যাকাথনটি ঘটেছে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমাদের, কোন রাজ্যে সম্প্রতি একটা বিরল প্রজাতির পাখি দেখা গেছে? পাখিটির নাম হলো নর্দার্ন পিন্টেল হাঁস, মানে এটা এক টাইপের হাঁস। ঠিক আছে, যেটা নর্দার্নে দেখতে পাওয়া যায়, নর্দার্ন পিন্টেল হাঁস বলা হচ্ছে এগুলোকে। তো এর পুরো পাখির একটা ঝাঁক দেখতে পাওয়া গেছে, সেটা কোন রাজ্যে দেখা গেছে? মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ। তোমরা উত্তর করার চেষ্টা করো। এই নর্দার্ন পিন্টেল হাঁস কোন রাজ্যে দেখতে পাওয়া গেছে সম্প্রতি? তো এর উত্তর হয়ে যাবে আমাদের অরুণাচল প্রদেশ। ঠিক আছে, এর উত্তর হবে আমাদের অরুণাচল প্রদেশ। দেখো, অরুণাচল প্রদেশের তাওয়াং বলে একটা জায়গা রয়েছে, সেই তাওয়াং এর 13,500 ফুট উচ্চতাতে কিন্তু এই নর্দার্ন পিন্টেল হাঁস দেখতে পাওয়া গেছে। মানে ওই পুরো হাঁসের একটা ঝাঁক দেখতে পাওয়া গেছে। এই নর্দার্ন পিন্টেল হাঁসের বৈজ্ঞানিক নাম কি আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, আনাস আকুটা। আনাস আকুটা। এবং এটা এমন এক ধরনের পাখি যেটা পরিযায়ী পাখি। পরিযায়ী পাখি আমরা কাদের বলে থাকি, না যে পাখিটা অন্যত্র গিয়ে, অন্য স্থানে গিয়ে ব্রিডিং প্রসেস কমপ্লিট করে বা প্রজনন করে থাকে এবং তারপরে আবার নিজের জায়গায় ফিরে আসে, তো তাদেরকে আমরা পরিযায়ী পাখি বলে থাকি। তো সেই টাইপেরই একটা পরিযায়ী পাখি এবং জলচর প্রাণী। ঠিক আছে, এরা জলেও থাকতে পারে, হাঁস যেরকম হয় জলচর প্রাণী। তো এবং এদের একটা, মানে এদের দেখতে খুব অ্যাট্রাকটিভ, এদের চেহারাটা খুব অ্যাট্রাকটিভ। তো তাই জন্য এরা কিন্তু খুব ফেমাস। ঠিক আছে, এবং দেখো এটা অ্যান্টার্কটিকাতে আমরা দেখতে পাই না, অ্যান্টার্কটিকা বাদ দিয়ে কিন্তু বাকি সকল মহাদেশেই এদের দেখা মেলে। আর কোথায় দেখা মেলে না, সেটা হলো বিষুবরেখা যেটা রয়েছে আমাদের, সেই বিষুবরেখার দক্ষিণ দিকে কিন্তু এদের দেখা পাওয়া যায় না, বা এরা সেখানে গিয়ে কোনো রকম কোনো প্রজননও করে না। ঠিক আছে, তো এই দুটো জায়গা বাদ দিয়ে পুরো ওয়ার্ল্ডের মধ্যে সব জায়গাতেই মোটামুটি এদেরকে দেখতে পাওয়া যায়, যদিও এখন অত্যন্ত বিরল হয়ে গেছে, আইইউসিএন দ্বারা কিন্তু রেড লিস্টেড। ঠিক আছে, ওকে। নেক্সট যে ব্যাপারটা রয়েছে সেটা হলো, এইখানে হাঁসটার বর্ণনা দেওয়া হয়েছে যে কেমন টাইপের দেখতে হয় হাঁসটিকে। এটা নাথিং মাচ ইম্পর্টেন্ট ফর এক্সাম, বাট তাও তোমরা জেনে রাখতে পারো। সেটা হলো পুরুষ হাঁসগুলোর রং ধূসর বর্ণের হয়, মাথাটা একটু চকলেট চকলেট কালারের হয়ে থাকে। অন্যদিকে যে স্ত্রী হাঁসেরা থাকে তারা একটু বাদামি গোছের দেখতে হয়। ঠিক আছে, পুরো বডিটাই বাদামি টাইপের হয়। আর এই হাঁসগুলো, এইটা ইম্পর্টেন্ট দেখে নাও, এই হাঁসগুলো 60 সেন্টিমিটারেরও বেশি লম্বা হয়। ওকে, একটু লম্বা হয়। আর এদের ওজনও 1 কেজির বেশি হয়ে থাকে এবং এরা 91 সেন্টিমিটারের ডানা বিশিষ্ট হতে পারে, মানে এদের ডানাগুলো অনেকটা বড় বড় হয়, 91 সেন্টিমিটার দ্বারা, মানে অনেকটাই বড় ডানা। ঠিক আছে, এটা তোমরা একটু দেখতে পারো, এটা হাঁসটার বৈশিষ্ট্য। ওকে, কেমন টাইপের দেখতে হয় হাঁসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো সেই মহিলা হাঁস এবং এটা হলো পুরুষ হাঁস। ঠিক আছে, এদের মাথাটাই শুধুমাত্র একটু চকলেটি ডার্ক ব্রাউন টাইপের, আর পুরো বডিটা কিন্তু গ্রেইশ। ঠিক আছে, আর এদিকে যদি আমরা স্ত্রী হাঁসকে দেখি, তাহলে এদের পুরো বডিটাই ব্রাউনিশ, পুরো বডিটাই কিন্তু একটু বাদামি গোছের। ঠিক আছে, ওকে। নেক্সট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আমাদের একটা উপজাতি বা ট্রাইবের কথা বলা হয়েছে, ট্রাইবটার নাম হলো সোলিগা ট্রাইব। এই সোলিগা ট্রাইব মূলত কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, নাকি বিহার, ঝাড়খণ্ড, নাকি রাজস্থান, গুজরাট, নাকি তামিলনাড়ু, কর্ণাটক? একটু বলার মাথা খাটাও, একটু ভাবো, ভেবে উত্তরটা করো। সোলিগা উপজাতি এটা মূলত কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? নিজেদের মধ্যে একটু ভাবো, নিজেদের মাথা লাগাও। ওকে, ভাবো ভাবো। আচ্ছা, একটু টাইম দিচ্ছি আমি তোমাদেরকে, একটু ভাবার চেষ্টা করো। অনেকেই হয়তো ঠিক ভেবেছো। এদেরকে আমরা মূলত তামিলনাড়ু এবং কর্ণাটক রাজ্যে দেখতে পাই, মানে আমরা সাউথ ইন্ডিয়ার দিকেই এদেরকে দেখতে পাই। সাউথ ইন্ডিয়াতে এদেরকে মেনলি দেখতে পাওয়া যায়। দেখো, আহ প্রধানমন্ত্রী 119তম তার যে মন কি বাত হয়, সম্প্রচারিত হয়, মন কি বাত আকাশবাণীতে সম্প্রচারিত হয়। তো সেই মন কি বাতে একটা টাইগার রিজার্ভের নাম উল্লেখ করেছেন। সেই টাইগার রিজার্ভটির নাম কি? বিলগিরি রঙ্গস্বামী মন্দির টাইগার রিজার্ভ, বা সংক্ষেপে যেটাকে বিআরটি বলা হয়ে থাকে। ঠিক আছে, বিলগিরি
রঙ্গস্বামী টাইগার রিজার্ভ, যেটাকে সংক্ষেপে বিআরটি বলা হয়। এই টাইগার রিজার্ভের কথা কেন বলা হয়েছে, তিনি কেন উল্লেখ করেছেন, কারণ এই টাইগার রিজার্ভে যে উপজাতিরা বাস করে থাকে তাদের নাম হলো সোলিগা উপজাতি। ঠিক আছে, এবং বাঘ সংরক্ষণে তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা কিন্তু সেই জঙ্গলে থাকে মানে বা সেই টাইগার রিজার্ভে থাকে মানে সেখানে বাঘদেরকে মারে এমনটা নয়। ঠিক আছে, আমরা অনেক প্রায়শই দেখতে পাই যে এই উপজাতি বা যারা একটু ট্রাইবাল গ্রুপের রয়েছে তারা যখনই জঙ্গলের ধারে ধারে বসবাস করে তারা বন্য প্রাণীদের মেরে সেই তাদের মাংস খেয়ে জীবন ধারণ করে থাকে। বাট এখানে উল্টো, এখানে প্রধানমন্ত্রী তার মন কি বাতে কিন্তু এই উপজাতি বা এই ট্রাইবদের প্রশংসা করেছেন। কেন করেছেন, কারণ এরা বাঘ সংরক্ষণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ঠিক আছে, তো এদের নাম হলো সোলিগা উপজাতি। এদের নামটা তোমরা একটু ভালো করে খেয়াল রেখো। ওকে, তো এই সোলিগারা মূলত তামিলনাড়ু আর কর্ণাটকেরই আদিবাসী, এরা এই এই জায়গাতেই থেকে থাকে। আর এই সোলিগা নামের অর্থ হচ্ছে বাঁশের সন্তান। মানে এখানকার বাচ্চাদেরকে বাঁশের সন্তান বলা বলা হয়ে থাকে, বিকজ এরা প্রকৃতির সাথে এতটাই অ্যাটাচড, প্রকৃতির মধ্যে এরাই এতটাই মানে থাকে এবং নিজেদের জীবন ধারণ নিজেদের সমস্ত কিছু খুবই নেচারের কাছাকাছি, খুবই প্রাকৃতিক উপায়ে তারা তাদের জীবন ধারণ করে থাকে। তো দ্যাটস ওয়াই তাদের মানে লাইফস্টাইল বা যা সব কিছু একটু আম, একটু মানে বন্য টাইপের। ঠিক আছে, তো এবং এরা কিন্তু আরেকটা বিষয় যে বাঘ সংরক্ষণে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দ্যাটস ওয়াই প্রধানমন্ত্রী এদেরকে কিন্তু প্রশংসা করেছেন তার মন কি বাতে, 119তম মন কি বাতে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কততম মন কি বাতে তাদের প্রশংসা করা হয়েছে বা তাদের উল্লেখ করা হয়েছে। তো সেই হিসেবে আমি নাম্বারটা দিয়ে দিয়েছি, একটু দেখে রাখো। আচ্ছা, এখান থেকে আর কি মনে রাখবো না, 2011 সালটা মনে রাখবো, কারণ এই 2011 সালে এই সোলিগা উপজাতিরা তাদের সরকার থেকে প্রথম তারা অনুমতি পেয়েছিল যে এরকম টাইগার রিজার্ভে তারা বসবাস করতে পারবে এবং এই টাইগার রিজার্ভের অধিকার তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, সেই স্বীকৃতিটা ভারত সরকার থেকে দিয়েছিল 2011 সালে। ঠিক আছে, কারণ এই টাইগার রিজার্ভে মূলত সাধারণ মানুষদের বা সেখানে মানুষের বসবাস এগুলো তো অনেকটাই নিষিদ্ধ এবং যাতায়াতও করা যায় না, এগুলো বারণ করা সরকার থেকে। কিন্তু এরা হচ্ছে এমন একটা উপজাতি যাদেরকে ভারত সরকার থেকে কিন্তু পারমিশন দিয়েছিল যে তোমরা এই বনের অধিকার তোমাদের উপর রইলো, মানে এই বিলগিরি রঙ্গসূমি টাইগার রিজার্ভের অধিকার তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল এবং তারা কিন্তু সেটা খুব দায়িত্বের সাথে পালন করেছে এবং এই বাঘদের কিন্তু সংরক্ষণ করেছে। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমরা একটু ট্রাইবটা সম্বন্ধে জানি, এই ট্রাইবটা সোলাগা, কন্নড় এবং তামিল ভাষায় কথা বলে থাকে। ঠিক আছে, কর্ণাটকে থাকে যেহেতু তো কন্নড় ভাষায় তারা কথা বলবেই, আর তামিলনাড়ুতে যেহেতু থাকে তো তামিল ভাষাতেও কথা বলে থাকবে। এছাড়াও তাদের নিজেদের একটা লোকাল ভাষা হচ্ছে সোলাগা। ঠিক আছে, সোলিগা উপজাতি তো সোলাগা ভাষায় তারা কথা বলে থাকে। এবং তারা যেখানে বসবাস করে এরকম বাঁশ, মাটি, খড়কুটো দিয়ে তৈরি এরকম কুঁড়ে ঘর বা হাট টাইপের বানায় এবং সেখানেই কিন্তু তারা বসবাস করে। ঠিক আছে, তো কোনো রকম কোনো মানে আর্টিফিশিয়ালি কিছু জিনিসপত্র নিয়ে তারা ডিল করে না, কমপ্লিটলি নেচার থেকে তারা জিনিস তুলে আনে এবং সেই হিসাবেই কিন্তু তারা তাদের লাইফস্টাইল কাটায়। ওকে, তো দেখো এদের অর্থনীতি বা এদের জীবিকা কিসের উপর নির্ভর করে থাকে, তারা চাষাবাস করে থাকে, স্থানান্তরিত চাষ করে, তারপরে বনজ পণ্য সংগ্রহ করে থাকে, বিভিন্ন গাছগাছালি যেগুলো বনৌষধি পাওয়া যায় তো সেই সমস্ত গাছগাছালি থেকে তারা বিভিন্ন পণ্য সংগ্রহ করে থাকে, মধু মধু কালেক্ট করে থাকে তারা বন থেকে। এইভাবেই তারা কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে। এছাড়াও তারা হিন্দু রীতিনীতিকেই অনুসরণ করে থাকে, প্রকৃতিবাদ এবং প্রাণীবাদকে অনুসরণ করে থাকে। ঠিক আছে, এরা নেচারকে যেরকম গুরুত্ব দেয় তেমনই কিন্তু জীবকুল বা প্রাণীদেরকেও খুব গুরুত্ব দেয়। তাই জন্যই কিন্তু বাঘকে তারা মারে না, বাঘকে সংরক্ষণ করে। ঠিক আছে, আর এরা হিন্দু কালচারকে মেনে থাকে। ওকে, এতদূর ক্লিয়ার সকলের কাছে? চলো।
নেক্সট যাই। আচ্ছা, নেক্সটে যাওয়ার আগে দেখো, চিলড্রেন অফ বাম্বু বলা হয় তাদেরকে, বা বাঁশের শিশু, বাঁশের সন্তান বলা হয়ে থাকে। তো এখান থেকেও প্রশ্ন আসতে পারে, এটা একটু ভালো করে দেখে রাখো, ইংলিশটাও দেখে রাখো, বাংলাটাও দেখে রাখো, দুটো থেকেই কোয়েশ্চেন আসতে পারে। চিলড্রেন অফ বাম্বু কোন উপজাতিদের বলা হয়ে থাকে, অথবা চিলড্রেন অফ বাবা বাঁশের সন্তান কোন উপজাতিদের বলা হয়ে থাকে, তারা কোথায় বাস করে থাকে, তাদের কথা কেন বর্তমানে সম্প্রতি খবরে দেখা গেছে, প্রধানমন্ত্রীর কত নম্বর মন কি বাতে তাদের কথা বলা হয়েছে, তারা কোন টাইগার রিজার্ভের সঙ্গে জড়িত, এই ধরনের টুকরো টুকরো প্রচুর প্রশ্ন কিন্তু আসতে পারে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট যে প্রশ্ন আমরা আসছি সেটা হলো 2025 সালে প্রথম এই ওমেন পিস কিপার 2025 একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সেটা কোথায় হয়েছে? এটা একটা কনফারেন্স হয়েছে, ওমেন পিস কিপার 2025। এই সম্মেলনটা কোথায় হয়েছে? চেন্নাই, নয়াদিল্লি, পুনে, হায়দ্রাবাদ, বলো কোথায় হয়েছে এটা? ওমেন পিস কিপার্স 2025, এটা কোথায় ঘটেছে? তোমরা উত্তরটা দাও, তারপরে আমি উত্তরটা বলে দেব। ঠিক আছে, ওকে। দেখো, এটা নতুন দিল্লিতে ঘটে থাকে। ঠিক আছে, ইউএন মিশন বা জাতিসংঘ দ্বারা এটা নতুন দিল্লিতে, এটা দুদিনের একটা কনফারেন্স ছিল, এটা ঘটেছে। এবং এই কনফারেন্সের থিম রাখা হয়েছে, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এখান থেকেই মেনলি প্রশ্ন আসবে। কোথায় ঘটেছে এটাও প্রশ্ন আসতে পারে, আর এর থিম কি রাখা হয়েছে, এবং এটা কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ছে, বা কোন মিনিস্ট্রি দ্বারা এটা আয়োজিত, এই তিনটে প্রশ্ন এখান থেকে আসতে পারে। ঠিক আছে, তো এটা ইউএন মানে জাতিসংঘের একটা মিশন। তো জাতিসংঘ মিশনের এটার আন্ডারেই এটা পড়ছে, যেটা নতুন দিল্লিতে দুদিনের জন্য আয়োজিত হয়েছে। ওমেন পিসকিপার বা নারী শান্তি সুরক্ষা বা নারী শান্তি রক্ষা। ঠিক আছে, তো এই কনফারেন্সের যে থিম সেটা হলো ওমেন ইন পিস কিপিং, শান্তি রক্ষায় মহিলাদের যে ভূমিকা, এবং গ্লোবাল সাউথ পার্সপেক্টিভ। ঠিক আছে, পুরো দক্ষিণের, গ্লোবালি দক্ষিণের পার্সপেক্টিভ থেকে এটাকে দেখা হচ্ছে। ঠিক আছে, আর এই ইভেন্টটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার বা এমইএ, মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং দ্য সেন্টার ফর ইউএন পিস কিপিং, এরা তিনজনে মিলে এই পুরো ইভেন্টটাকে অর্গানাইজ করেছিল। ঠিক আছে, এই পুরো ইভেন্টটাকে এরা তিনজনে মিলে অর্গানাইজ করেছে, এবং ইভেন্টটা ঘটে গেছে হচ্ছে 24 থেকে 26 ফেব্রুয়ারি অবধি। 24 থেকে 26 ফেব্রুয়ারি নিউ দিল্লিতে এই ইভেন্টটি ঘটেছে। এতদূর ক্লিয়ার? দেখো, এখানে কারা কারা উপস্থিত ছিলেন, আমাদের যে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জি, তিনি এখানে কিন্তু মূল বক্তব্য রাখেন, তিনি এখানে মেইন স্পিকার ছিলেন। এছাড়াও জাতিসংঘ থেকে যিনি প্রতিনিধিত্ব করেছেন, জাতিসংঘের প্রতিনিধিত্ব করেছেন জিন পিয়ের ল্যাক্রোইক্স এবং ক্রিশ্চিয়ান সান্ডার্স। ঠিক আছে, জাতিসংঘের প্রতিনিধিত্ব করেন জিন পিয়ের ল্যাক্রোইক্স এবং ক্রিশ্চিয়ান সান্ডার্স। ওকে, এছাড়াও নারী শান্তিরক্ষীরা বা ওমেন পিসকিপাররা তারাও ছিল, এবং তাদের হয়ে বা তারা কিন্তু আমাদের দেশের, ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি রয়েছেন দ্রৌপদী মুর্মু, তার সঙ্গেও তারা সাক্ষাৎ করেছেন এবং আলাপ আলোচনা করেছেন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে, দেখো, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর যিনি হেড এস জয়শঙ্কর তিনি ছিলেন। তারপরে তোমার ইউএন সেন্টার ফর ইউএন পিস কিপিং থেকে ছিলেন হচ্ছে এই দুজন মানুষ, একজন হলো জিন পিয়ার এবং আরেকজন হলো ক্রিশ্চিয়ান সান্ডার্স, এরা দুজন ছিলেন। এছাড়াও ওমেন পিস কিপাররাও উপস্থিত ছিলেন, এরা হচ্ছে ওমেন পিস কিপারের বাহিনী। তো এই ওমেন পিস কিপাররা উপস্থিত ছিলেন যারা দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওকে, দেখো, ইন্ডিয়া হোস্ট দ্য ফার্স্ট এভার কনফারেন্স ফর ওমেন পিসকিপার্স অন দ্য থিম ওমেন ইন পিসকিপিং আ গ্লোবাল সাউথ পার্সপেক্টিভ। তো আমাদের এখানে থিমটা খুব ইম্পর্টেন্ট, আর আমাদের এখানে এটাও ইম্পর্টেন্ট যে ইন্ডিয়া এই প্রথমবারের জন্য কিন্তু এই কনফারেন্সটা হোস্ট করেছে। সো এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, ইউএন থেকে এটা কিন্তু করা হয়। ঠিক আছে, আর কি এখানে বেসিক্যালি এটা বলেই দেওয়া হয়েছে যে সাউথের পার্সপেক্টিভ থেকে, সাউথের দৃষ্টিকোণ থেকে শান্তি রক্ষা প্রযুক্তি ট্রেনিং দেওয়া হচ্ছে তাদেরকে, তারপর আঞ্চলিক সহযোগিতা, এই সমস্ত কিছুর ওপরেই কিন্তু মূলত ফোকাস করা হয়েছে। ওকে, চলো নেক্সট। নেক্সট কি এসছে, উত্তরপ্রদেশের কোন জেলায় ভারতের প্রথম জৈব পলিমার প্লান্ট অবস্থিত?
ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে জৈব পলিমার প্লান্ট কেন এটাকে আনা হয়েছে এবং এটা কোথায় অবস্থিত, এই দুটোই ইম্পর্টেন্ট। বলো, উত্তরপ্রদেশ রাজ্যটার নাম দিয়েই দিয়েছে, জেলার নাম জানতে চেয়েছে। ওকে, তোমরা একটু বলার চেষ্টা করো, একটুখানি ভাবো কোথায় এটা অবস্থিত, কোথায় এটা অবস্থিত একটুখানি ভাবো। চলো আমরা উত্তরটা জেনে নিই। তোমরা আশা করি নিজেদের মতো করে জেনেছো, বুঝেছো। চলো এবার উত্তরটা জানি। উত্তরপ্রদেশের লখিমপুর খেরি, লখিমপুর খেরিতে, অপশন বি হবে এখানে সঠিক উত্তর। সেখানেই কিন্তু 22শে ফেব্রুয়ারি এই সম্মেলনটা বা বলতে পারো এই এর যে ভিত্তিপ্রস্তরটা সেটা স্থাপন করা হয়েছে। ঠিক আছে, কুম্ভি, লখিমপুর খেরির কুম্ভিতে এটা ভারতের প্রথম বায়ো প্লান্ট হয়ে গেছে, বায়ো পলিমার প্লান্ট হয়ে গেছে, যেটার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। তো এটা এই এই প্লান্টটা তৈরির জন্য তো স্পন্সরশিপ লেগেছে। তো কারা স্পন্সর করেছে? বলরামপুর সুগার মিলস লিমিটেড, এরা 2850 কোটি টাকা ব্যয় করেছে এই প্লান্টের জন্য। ওকে, আর তাছাড়া দেখো এই জৈবিক পদ্ধতিতে ব্যবহৃত যে এই বায়ো পলিমার, সেটা অ্যাকচুয়ালি আমাদের ইকো ফ্রেন্ডলি হবে, আমাদের পরিবেশ বান্ধব হবে, এবং এটা ভবিষ্যতের যে শিল্পের উন্নতি ঘটাতে পারে। ঠিক আছে, তো এই প্রকল্পের লক্ষ্যই কি? এই প্রকল্পের লক্ষ্য হলো প্লাস্টিকের পরিবর্তে, আমরা যে প্লাস্টিক ক্যারি ব্যাগ ইউজ করি এগুলো তো সবই ওই মানে আমাদের কি বল বায়োডিগ্রেডেবল নয়, কিন্তু এই যে বায়ো পলিমার তৈরি করা হচ্ছে, যে যে ধরনের প্লাস্টিকের টাইপের আইটেম তৈরি করা হচ্ছে, কিন্তু এগুলো জৈব পদ্ধতিতে তৈরি, যার জন্য এগুলো কিন্তু বায়োডিগ্রেডেবল, এগুলো সহজেই মাটির সাথে মিশে যায়, পরিবেশের ক্ষতি করে না, এবং এগুলো আমাদের সাস্টেনেবল ফিউচারের জন্য খুব উপকার বা দরকারি একটা পদক্ষেপ। ঠিক আছে, তো এটা যার ফলে পরিবেশ কিন্তু সুরক্ষিত হবে, পরিবেশের কোনো রকম কোনো ক্ষতি হবে না। তো এটা এই বায়োপলিমার প্লান্ট যে তৈরি করা হয়েছে, তো এটা ইন্ডিয়ার যে গোল ছিল না, যে সেলফ রিলায়েন্স বা আত্মনির্ভর হবে এবং সাস্টেনেবিলিটি বা টেকসইতা বা ভবিষ্যতের যেটা কি বলবো ভবিষ্যতের ভালো, ঠিক আছে, তো সেই সাস্টেনেবিলিটিকেই কিন্তু চিহ্নিত করে। রাইট, তো দেখো এই হচ্ছে সেই বায়ো প্লান্ট, বায়োপলিমার প্লান্ট, যেটা কিন্তু তৈরি করা হয়েছে অলরেডি। ঠিক আছে, খুব সুন্দর দেখতে, পুরো চারদিক মানে একদম হোয়াইটের ওপরে এটা তৈরি করা হয়েছে এরকম। তো এটা আমাদের উত্তরপ্রদেশে কিন্তু বিল্ড হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ নিউজ তোমাদের জন্য ছিল। তো তোমরা এই ক্লাসের পিডিএফ যদি পেতে চাও, তাহলে হিস্ট্রি ইনসাইটের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও। ওখান থেকেই তোমরা কিন্তু এই পিডিএফটি তোমরা ওখান থেকেই পেয়ে যাবে। এছাড়া তোমরা এই যে দুটো নাম্বার তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, এই দুটো নাম্বারের প্রথম নাম্বারটায় তোমরা সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে যে কোনো টাইমে ফোন করতে পারো। তোমাদের শোভন স্যার তোমাদের জন্য রেডি, তোমাদেরকে কিন্তু হেল্প করে দেবে। আর নেক্সট দ্বিতীয় যে নাম্বারটা দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা 24 ঘন্টার মধ্যে যে কোনো টাইমে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হলে শোভন স্যার তোমাদেরকে হেল্প করে দেবে। ঠিক আছে, আর হিস্ট্রি ইনসাইটের এই লোগো দেখেই কিন্তু টেলিগ্রামে তোমরা মানে জয়েন হয়েও, সেখানেই সেটাই কিন্তু অথেন্টিক চ্যানেল, সেখানেই তোমরা কিন্তু তো এই পিডিএফ পেয়ে যাবে। ওকে, তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট দিন। সকলে খুব ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।